আসসালামু আলাইকুম। আমি ডক্টর জামিল হোসেন সেতু, এমবিবিএস, এমএসসি, সিসিডি বারডেম। আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বারডেমের একটি গাইড বই। এটা ডায়াবেটিক গাইড বই, যেটা ডায়াবেটিসের রোগীরা এটা চিনে থাকবেন। তো ডায়াবেটিসের রোগীদের সঙ্গে এই গাইড বইটা থাকেন, কিন্তু অনেকেই এই বইটা পড়ার সময় পান না বা পড়াটা হয়ে ওঠে না। তো আজকে এই বইয়ের মধ্যে কি আছে সেটা আমরা পড়ে দেখব। তো বইয়ের প্রথমে কভার পেজে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যারের কিছু ছবি এবং কথা রয়েছেন, এবং প্রথমে রেজিস্ট্রেশন বইয়ের আইডি সম্পর্কে রয়েছেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মিশন ও ভিশন সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে, এবং বইয়ের ভেতরে আসলে কি কি বিষয় আলোচনা করা হয়েছে তার সূচিপত্র দেখানো হয়েছে। তো প্রথমে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মিশন এবং ভিশন, মানে তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে, এবং ডিজিটাল পদ্ধতিতে ডায়াবেটিক রোগীদের জাতীয় নিবন্ধন কার্যক্রম সম্পর্কে, এবং ডায়াবেটিস সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা, ডায়াবেটিস সম্পর্কে জানুন, ডায়াবেটিসের প্রকারভেদ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে বিপদ এবং জটিলতা, ডায়াবেটিস নির্ণয়ের উপায়, নিজে কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করবেন, ডায়াবেটিস চিকিৎসার মূল উপাদান, গ্লুকোমিটারের মাধ্যমে কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করবেন, ডায়াবেটিস ও শারীরিক পরিশ্রম, ডায়াবেটিস রোগীদের খাদ্য ব্যবস্থা কিভাবে গ্রহণ করা উচিত, রমজানে কিভাবে ডায়াবেটিস রোগীরা খাদ্য গ্রহণ করবেন, নিয়ম মানবেন, এবং হজের সময় কিভাবে ডায়াবেটিস রোগীরা নিয়ম মানবেন, শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিসে কী করা উচিত এবং সেটা কী, এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস, যেটাকে জিডিএম বলা হয়, এবং ডায়াবেটিক রোগী যদি গর্ভবতী হতে চান সেক্ষেত্রে তার কী নিয়ম মানা উচিত, এবং ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন, দাঁত এবং মাড়ির যত্ন, এবং ডায়াবেটিসের যক্ষা রোগ হলে কী করতে হবে। তো ডায়াবেটিস সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে সাধারণ মানুষের ভেতর। যেমন অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ডায়াবেটিস শুধুমাত্র ধনীদের হয়, এটা বয়স্কদের রোগ হয়, এটা শুধুমাত্র শহরের মানুষদের হয়, এটা মোটা এবং যারা শ্রম বিমুখ মানুষ তাদের বেশি হয়ে থাকে, বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হতে পারে, এটা ভুল ধারণা। এবং ডায়াবেটিস রোগীর সঙ্গে একসঙ্গে থাকলে ডায়াবেটিস হতে পারে, বা মাটির নিচের খাবার খাওয়া যায় না ডায়াবেটিস রোগ হলে, এটা ভুল ধারণা। এবং খাবার কম খেতে হয়, এবং ডায়াবেটিস রোগ যাদের রয়েছে তারা প্রতিযোগিতামূলক খেলাধুলা করতে পারেন না, এবং ইনসুলিন নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, যেমন ইনসুলিন একবার শুরু করলে আর ইনসুলিন বন্ধ করা যায় না। তারপর টক এবং তিতা জাতীয় খাবার খেতে হয়, এবং ইনসুলিনের বদলে টক এবং তিতা জাতীয় খাবার গ্রহণ করা, এটা এক ধরনের ভুল ধারণা। অনেকে আছেন ডায়াবেটিকের ওষুধ বন্ধ রেখে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন, এটা খুবই একটা ভুল পদ্ধতি। অনেকে ভেষজ ওষুধ খেয়ে থাকেন, এবং অনেকে মনে করেন যে অন্য কোনো অসুখের সঙ্গে ডায়াবেটিসের ঔষধ খাওয়া যাবে না, সেক্ষেত্রে তার ডায়াবেটিসের ওষুধ বন্ধ রাখে। আবার অনেকে মনে করেন যে ডায়াবেটিক মায়েদের গর্ভবতী হওয়া ঠিক নয়, উচিত নয়। তো এটা খুবই একটা ভুল ধারণা। এবং অনেকে মনে করেন ডায়াবেটিক মায়ের সন্তানেরও ডায়াবেটিস হবেই, এটা ভুল ধারণা। এবং ডায়াবেটিক প্রতিরোধ করা সম্ভব নয়, এটা সর্বোপরি ভুল ধারণা। ডায়াবেটিস সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাগুলো সঠিক নয়। বাস্তবে ডায়াবেটিক একটি বিপাকজনিত রোগ। তো আসলে ডায়াবেটিক রোগ হচ্ছে ইনসুলিনের রোগ। ইনসুলিন এক ধরনের হরমোন, শরীরে অসংখ্য ধরনের হরমোন রয়েছে, তার ভিতরে এক ধরনের হরমোন হচ্ছে ইনসুলিন, যেটা আমাদের অগ্নাশয় থেকে বের হয়, অগ্নাশয়ের বিটা কোষ থেকে বের হয়। এবং এই ইনসুলিনের কার্যকরী ক্ষমতা যদি কমে যায় বা ইনসুলিনের পরিমাণ যদি কমে যায়, তো সেক্ষেত্রে যে রোগটা হয় সেটাই হচ্ছে ডায়াবেটিস রোগ। এটা স্থান, ওজন এবং বয়স ভেদে যে কোনো বয়সেই হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে যাদের পরিবারে নিকট আত্মীয়দের মধ্যে ডায়াবেটিস রয়েছে তাদের ঝুঁকি বেশি, এবং যারা শারীরিকভাবে মোটা এবং শ্রম বিমুখ এবং অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত, এবং বিশেষ কিছু জাতিগোষ্ঠীদের এটা হয়ে থাকে। যাদের ডায়াবেটিস আছে
তাদের সরল শর্করা বিশেষ করে চিনি ও মিষ্টি জাতীয় খাবার ব্যতীত অন্য খাবার পরিমিত খেতে কোনো বাধা নেই। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে এবং বিশেষ কোনো জটিলতা যেমন হৃদরোগ, কিডনি রোগ, স্নায়ু রোগ বা অতিরিক্ত রক্তচাপ না থাকলে ডায়াবেটিস ব্যক্তিদের শারীরিক শ্রম বা প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে কোনো বাধা নেই। ডায়াবেটিস মূলত একটা সারা জীবনের রোগ যেটা গ্লুকোজ নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় এবং জীবনযাপন পদ্ধতির পরিবর্তন এনে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে বাংলায় বহুমূত্র রোগ বলা হয়, এটি একটি বিপাকজনিত রোগ যেখানে রক্তের শর্করা স্বাভাবিকের থেকে বেশি স্থায়ীভাবে বৃদ্ধি পেয়ে থাকে। এটা বংশগত বা পারিপার্শ্বিক কারণ যেমন খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক পরিশ্রম কম করা, অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা মেদ এই অবস্থার জন্য দায়ী। এর ফলে অগ্নাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোনটা বের হয় সেটা তার কাজ করার ক্ষমতা কমে যায় বা হরমোনটা কম বের হয়, যার ফলাফল হিসেবে রক্তে শর্করা বৃদ্ধি পায়, যাকে আমরা বহুমূত্র রোগ বলে থাকি। আমরা যেসব খাদ্য গ্রহণ করি সেই খাবারগুলো পরিপাক হয়ে দেহকোষের ভেতরে ঢোকার জন্য ইনসুলিনের প্রয়োজন হয়। এখানে আমরা ধরে নিতে পারি যে কোষ যদি একটা ঘর হয় এবং সেই ঘরে যদি তালা লাগানো থাকে তাহলে ইনসুলিন হচ্ছে সেই তালার চাবি। দেহের অধিকাংশ কোষ এই শর্করা গ্রহণের জন্য ও শক্তি যোগানোর জন্য ইনসুলিনের উপর নির্ভরশীল। বাকি অতিরিক্ত শর্করা যকৃৎ ও মাংসপেশি ও চর্বি কোষের ভেতরে গ্লাইকোজেন ও ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা থাকে। এই কার্যক্রমগুলো ইনসুলিন নামক হরমোনের সাহায্য ছাড়া সম্ভব নয়, তাই ইনসুলিনের স্বল্পতা বা সম্পূর্ণভাবে অভাব ও ইনসুলিনের কার্যক্ষমতা কমে গেলে শুধু শর্করা নয়, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের বিপাকের সমস্যা হয়ে থাকে। কারো রক্তের শর্করা সুনির্দিষ্ট মাত্রার অতিরিক্ত হলে তাকে ডায়াবেটিস রোগী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। একজন স্বাভাবিক মানুষের সাথে ডায়াবেটিক মানুষের এখানে তুলনা করা হয়েছে এই ছকটাতে। একজন সুস্থ মানুষের অগ্নাশয়ের কর্মক্ষম থাকে, সেখানে ডায়াবেটিক রোগীর অগ্নাশয় স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকে, ইনসুলিনের পরিমাণ স্বাভাবিকভাবেই বের হয়। ডায়াবেটিক রোগীর হয় ইনসুলিন একেবারেই থাকে না অথবা কম পরিমাণে বের হয় বা তার ইনসুলিনের কাজ করার ক্ষমতা কমে যাবে। গ্লুকোজ সুস্থ ব্যক্তির শরীরে কাজে লাগে এবং গ্লুকোজ কাজে লাগছে না, রক্তে থেকে যাচ্ছে, রক্তে বৃদ্ধি পায় এবং সুস্থ ব্যক্তির যে গ্লুকোজটা রয়েছে সেইটা কোষের ভেতর যে শক্তি তৈরি করতে পারতেছে। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের রক্তে গ্লুকোজটা বেড়ে যাচ্ছে, যার কারণে কোষের ভেতর ঢুকতে না পারায় শক্তি তেমন তৈরি হচ্ছে না। ডায়াবেটিসের লক্ষণ কী কী হতে পারে? একজন ডায়াবেটিস রোগী বিভিন্ন লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে আসতে পারেন, সুনির্দিষ্ট লক্ষণ নিয়েও আসতে পারেন, লক্ষণ ছাড়াও আসতে পারেন এবং জটিলতা নিয়েও আসতে পারেন। সুনির্দিষ্ট লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব, খুব বেশি পিপাসা লাগা, খুব বেশি ক্ষুধা লাগা, পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও ওজন কমে যাওয়া, ক্লান্তি ও দুর্বলতা। সুনির্দিষ্ট লক্ষণ ছাড়া যেগুলো রয়েছে, ঘা শুকাতে দেরি হওয়া, চোখে কম দেখা, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন হওয়া, খোসপাসরা বা ফোড়া হওয়া, চর্মরোগ, ঘন ঘন প্রস্রাবে ইনফেকশন, ঘন ঘন বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, শুধু ওজন কমে যাওয়া এবং শরীর দুর্বল লাগা। প্রায় 100 জনে 50 জন রোগীর তেমন কোনো লক্ষণ থাকে না, তাই তাদের ডায়াবেটিস রোগ নির্ণয়ে অনেক দেরি হয়। তো যাদের ডায়াবেটিস নির্ণয়ে দেরি হলো তারা মূলত জটিলতা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। তো সেই জটিলতাগুলোর মধ্যে রয়েছে কিডনিতে জটিলতা, চোখে সমস্যা, স্নায়ু সমস্যা, হার্ট অ্যাটাক বা স্ট্রোক নিয়ে।
তো কাদের ডায়াবেটিস হতে পারে? যে কোনো বয়সে যে কোনো সময়ে ডায়াবেটিস হতে পারে, তবে কিছু ঝুঁকির কারণ রয়েছে যেগুলোর জন্য ডায়াবেটিস হতে পারে। যাদের বংশে যেমন বাবা মা বা রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয় ডায়াবেটিস রয়েছে, যাদের ওজন অনেক বেশি বা মেদভুঁড়ি বেশি বা সেন্ট্রাল অবেসিটি বলা হয়, যারা শারীরিক বা ব্যায়াম বা কোনো পরিশ্রম করেন না এবং বহুদিন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেন। অনেকে কাশি শ্বাসকষ্টের রোগী থাকে যারা গ্রামে নিজেরা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেন, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং অনেকেই থাকে প্রি ডায়াবেটিস হওয়ার পূর্বাবস্থাতে রয়েছেন। অনেক মহিলা গর্ভকালীন ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন 35 বছরের বেশি হলে, উচ্চ রক্তচাপ এবং রক্তে কোলেস্টেরল বেশি থাকলে। ডায়াবেটিস ও অন্যান্য শর্করা বিপাকের বিভিন্ন ধাপ। প্রথমে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, এবং তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে তার অভুক্ত অবস্থায় বা খালি পেটে রক্তে চিনির পরিমাণ বেশি থাকে। দ্বিতীয় ধাপ হচ্ছে খাওয়ার পর রক্তে চিনির পরিমাণ বেশি হবে এবং ডায়াবেটিক রোগী। ডায়াবেটিসের প্রকারভেদ। ডায়াবেটিস মূলত 4 শ্রেণীতে ভাগ করা হয়: টাইপ 1, টাইপ 2 এবং অন্যান্য কারণগুলো, গর্ভকালীন ডায়াবেটিস, এবং নতুন 2025 সালে যেটা করা হয়, সংযুক্ত করা হয়, সেটা হচ্ছে অপুষ্টিজনিত কারণে ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে অগ্ন্যাশয় বিটাকোষ সম্পূর্ণভাবে নষ্ট বা অকেজ হয়ে যায়, যার কারণে ইনসুলিন একেবারেই তৈরি হয় না, এবং সাধারণত তাদের বয়স 30 বছরের কম থাকে, 10 থেকে 12 বছর বয়সেও হতে পারে। বেঁচে থাকার জন্য এই সমস্ত রোগীকে অবশ্যই ইনসুলিন ইনজেকশন নিতে হয়। তা না হলে কিটোঅ্যাসিডোসিস নামক জটিলতায় রোগীর মৃত্যু হতে পারে। এরপর টাইপ 2 ডায়াবেটিস, যেটা 30 বছর বয়সের উপরে হয়ে থাকে। এটা মূলত স্থূলতা বা মোটার হওয়ার জন্য হয়ে থাকতে পারে, যেটাতে ইনসুলিনের কাজ করার ক্ষমতা বা ইনসুলিন তৈরি কিছুটা স্বাভাবিকের থেকে কম থাকে। পারিবারিক ইতিহাস থাকলে হতে পারে, তবে এটা ইনসুলিনের উপর নির্ভরশীল নয়, যেটা মুখে ওষুধ খেয়ে বা জীবনযাত্রার মান পরিবর্তন করে এটা নিয়ন্ত্রণ আনা সম্ভব, এবং এটার সাথে বিভিন্ন রকম জটিলতা হয়ে থাকে। অন্যান্য যেসব কারণে ডায়াবেটিস হয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে জেনেটিক কারণ, অগ্ন্যাশয়ের বিটা কোষ ধ্বংস হয়ে যায় এমন কিছু রোগ, ভাইরাসজনিত রোগ, হরমোনজনিত রোগ, কিছু ঔষধ বা রাসায়নিক দ্রব্যের কারণে হয়ে থাকতে পারে, কিছু সংক্রামক ব্যাধির জন্য হয়ে থাকতে পারে। অনেকের গর্ভাবস্থায় অর্থাৎ পেটে বাচ্চা আসলে ডায়াবেটিস ধরা পড়ে, এবং বাচ্চার ডেলিভারি হয়ে গেলে ডায়াবেটিস আর থাকে না, তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলা হয়। তবে পরবর্তীতে এই সমস্ত মায়েদের স্থায়ীভাবে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। পরবর্তী 10 বছরের ভেতরে 100 জনের ভেতরে 50 জন মায়েদের আবার ডায়াবেটিস হয়ে যেতে পারে। যে সমস্ত মায়েরা ডায়াবেটিক রয়েছেন আবার সন্তান নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই তারা বাচ্চা নিতে পারবেন, তবে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনসুলিন ব্যবহার করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে খালি পেটে 5.3 এবং খাওয়ার পর 6.7 রেখে এবং HbA1c 6.5 রেখে তারপর বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করলে আশা করা যায় শারীরিকভাবে মা এবং বাচ্চা দুজনই সুস্থ থাকবেন। আমাদের যেমন ঝড় হওয়ার আগে আমরা ঝড়ের পূর্বাভাস পেয়ে থাকি, তেমন ডায়াবেটিস রোগটা আসার আগে তার কিছু পূর্বাভাস বা পূর্বের অবস্থা থাকে, তাকে বলা হয় প্রি ডায়াবেটিস। তো প্রি ডায়াবেটিক হচ্ছে অভুক্ত অবস্থা বা না খাওয়া অবস্থায় রক্তে শর্করার পরিমাণ 6.1 বা এর বেশি এবং 6.9 বা তার নিচে, যেটাকে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বলে। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বলে। আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হচ্ছে গ্লুকোজ খাওয়ার পর, অর্থাৎ শর্করা খাওয়ার পর যদি স্বাভাবিকের থেকে কিছুটা বেশি রক্তে থেকে যায় সেক্ষেত্রে, এবং সেটা যদি
11.1 মিলিমোলের কম অথচ 7.8 মিলিমোলের বেশি থাকে, তাহলে তাকে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আইজিটি বা শর্করা অসহিষ্ণুতা বলা হয়ে থাকে। ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, সেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে কিছু বিপদ বা জটিলতা আসে, তাকে দুই ভাগে ভাগ করা হয়, যেটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো স্বল্পমেয়াদী যে জটিলতাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা হং বা হাইপারঅসমোলার নন কিটোটিক কোমা। তো হং হচ্ছে রক্তে গ্লুকোজের অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে এই ধরনের অবস্থার সৃষ্টি হয় এবং রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এই সময় চিকিৎসার জন্য রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার জন্য ইনসুলিন ছাড়াও স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ওষুধের দরকার হয়। বেশি বয়সের রোগীদেরও টাইপ 2 রোগীদের ক্ষেত্রে এই ধরনের অবস্থা হতে পারে। এরপর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা ডিকে, এটি জীবননাশকারী জরুরি জটিলতা বা সাধারণত অনিয়ন্ত্রিত টাইপ 1 ডায়াবেটিস রোগীদের দেখা যায়। কখনো কখনো প্রথমবারেই অনিয়ন্ত্রিত টাইপ 1 ডায়াবেটিস ব্যক্তি ডিকে নিয়ে চিকিৎসকের কাছে আসতে পারেন। তাছাড়া ক্ষেত্রবিশেষ টাইপ 2 ডায়াবেটিস ব্যক্তিদেরও ডিকে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প বয়সের রোগীদের এই জটিলতা দেখা যায়। সঠিক সময়ে চিকিৎসা না নিলে ডায়াবেটিক কোমা হয়ে মৃত্যু হতে পারে। এবার আসি হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি কমে গেলে। রক্তে গ্লুকোজ যদি 4 মিলিমোল পার লিটার বা 70 মিলিগ্রাম পার ডিএল এর নিচে নেমে গেলে সে অবস্থাটাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। তবে কখনো কখনো কারো ক্ষেত্রে 4-এর বেশি থাকলেও হাইপোগ্লাইসেমিয়ার মতো উপসর্গ দেখা যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়ার কারণে একজন ডায়াবেটিক ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে। তাই হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে ডায়াবেটিক ব্যক্তির সুনির্দিষ্ট ধারণা থাকা প্রয়োজন। হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ, উপসর্গ, প্রাথমিক উপসর্গ: বুক ধড়ফড় করবে, হাত পা কাঁপবে, অতিরিক্ত ক্ষুধাবোধ হবে, অস্বাভাবিকভাবে ঘামবে। পরবর্তী উপসর্গ হচ্ছে মাথার যন্ত্রণা, মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখা, ঘুম ঘুম লাগা, অস্বাভাবিক আচরণ করা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া। হাইপোগ্লাইসেমিয়ার কারণ: যদি ডায়াবেটিক রোগী কোনো বেলার খাবার না খেয়ে থাকেন বা খাবার কম খেলে বা দেরি করে খেলে, পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে, অপরিকল্পিতভাবে অনেক বেশি শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করলে, ভুলক্রমে ঔষধ বা ইনসুলিনের পরিমাণ বেশি নিলে। হাইপোগ্লাইসেমিয়ার চিকিৎসা: হাইপোগ্লাইসেমিয়ার উপসর্গ দেখা দিলে সুযোগ থাকলে তৎক্ষণাৎ রক্তের গ্লুকোজ পরীক্ষা করে দেখা উচিত। প্রতিক্রিয়া দেখা: একটি রুটির পরিমাণ সমান খাবার গ্রহণ করা। যদি তখনও না ঠিক হয় তবে 1 গ্লাস পানিতে 3 বা 4 চামচ চিনি বা গ্লুকোজ গুলিয়ে খেতে হবে। রোগী নিজে খেতে সামর্থ্য না হলে তাকে খাইয়ে দিতে হবে। রোগী যদি অজ্ঞান হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে মুখে খাওয়ানোর চেষ্টা করা যাবে না, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে এবং গ্লুকোজ ইনজেকশন দিতে হবে। হাইপোগ্লাইসেমিয়া থেকে অজ্ঞান হয়ে গেলে কী করণীয়? কখনোই মুখে কোনো ধরনের খাবার দেওয়া উচিত নয়। একদিকে কাত করে শোয়াতে হবে। শ্বাসনালী পরিষ্কার রাখতে হবে। সাথে অবশ্যই একজন সুস্থ ব্যক্তির থাকা প্রয়োজন। যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে এবং শিরাপথে 50% গ্লুকোজ ইনজেকশন দিতে হবে। হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে কী করতে হবে? সময় মতো 3 ঘন্টা পর পর এবং পরিমাণ মতো খাবার খেতে হবে। কোনো বেলার খাবার যেন বাদ না যায় এবং কম যেন না খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যায়াম অবশ্যই পরিকল্পিত এবং নিয়মিতভাবে করতে হবে। ভোরে খালি পেটে ব্যায়াম না করে 2টা বিস্কুট বা মুড়ি খেয়ে ব্যায়াম করা যেতে পারে। ইনসুলিন বা ঔষধ নিয়ে ব্যায়াম করা যাবে না।
মুখে খাওয়ার ঔষধ এবং ইনসুলিনের ডোজ নিজে কম বেশি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজে রক্ত পরীক্ষা করে যদি দেখেন শর্করার পরিমাণ রক্তে কমে গিয়েছে, সেক্ষেত্রে ইনসুলিনের ডোজ কিছুটা কম নিতে হবে। অসুস্থ দিনগুলোতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়: জ্বর, ডায়রিয়া বা বমি হলে, জ্বর, ডায়রিয়া বা অতিরিক্ত বমি হলে রোগ দমনকারী বিভিন্ন হরমোন অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, যেগুলো ইনসুলিনকে ঠিকমতো কাজ করতে দেয় না এবং রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, রক্তের গ্লুকোজ ওঠানামা করে। অসুস্থ দিনগুলোতে ব্যায়াম না করা, যথেষ্ট পরিমাণ পানীয় গ্রহণ করা এবং রক্তের লবণের মাত্রা ঠিক রাখা। পরামর্শ অনুযায়ী পরিমাণ মতো শর্করা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করা, প্রয়োজন হলে তরল স্যুপ আকারে খাওয়া, প্রতি ঘন্টায় অন্তত 15 গ্রাম অথবা 3 থেকে 4 ঘন্টায় 50 গ্রাম শর্করা সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। ডায়রিয়া হলে বাজারে প্রচলিত খাবার স্যালাইন খাওয়া যেতে পারে, তবে চালের গুঁড়ার স্যালাইন বা রাইস স্যালাইন বেশি কার্যকরী। এতে রক্তে শর্করা অধিক হবে না। খাবার খেতে না পারলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না, অবশ্যই চালিয়ে যেতে হবে। প্রয়োজনে আগে থেকে চিকিৎসকের কাছে থেকে জেনে নেওয়া দরকার রক্তের শর্করা নির্ধারণ করে কীভাবে ওষুধ বা ইনসুলিন কম বা বেশি করা যায়। দিনের বিভিন্ন সময়ে রক্তের গ্লুকোজ পরীক্ষা করে নেওয়া উচিত। এ সময়ে প্রস্রাবে কিটোন যাচ্ছে কিনা তাও পরীক্ষা করে দেখা উচিত, যদি রক্তের শর্করা অধিক পাওয়া যায়। যেসব অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি: যদি রক্তের গ্লুকোজ 16.7 মিলিমোলের বেশি হয়, যদি রক্তের গ্লুকোজ 24 ঘন্টার বেশি সময়ে 13.5 এর বেশি থাকে, যদি জ্বর 24 ঘন্টার বেশি সময় 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকে, যদি ডায়াবেটিস বা বমি নিয়ন্ত্রণ না হয়, যদি ঠোঁট জিহ্বা অতিরিক্ত শুকিয়ে যায়, যদি রক্তের গ্লুকোজ 4 মিলিমোলের কম চলে আসে। ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা: অনেকদিন ধরে শর্করা অনিয়ন্ত্রিত থাকার ফলে শরীরের বিভিন্ন রক্তনালীর পরিবর্তন এবং রক্ত জমাট বাঁধার কেটে গেলে যে রক্ত জমাট বাঁধবে বা এমনি না কাটলেও শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধার প্রবণতা বেড়ে যায়। আক্রান্ত রক্তনালীর আকার অনুযায়ী এই সকল জটিলতাগুলোকে 2টি প্রধান ভাগে ভাগ করা হয়ে থাকে: মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বা ছোট রক্তনালীর যে জটিলতাগুলো, তার মধ্যে রয়েছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি হচ্ছে স্নায়ু জটিলতা। এটা এক ধরনের দীর্ঘমেয়াদী জটিলতা যেখানে ডায়াবেটিস ব্যক্তির প্রায় সকল প্রকার স্নায়ুকোষ আক্রান্ত হয়, যেমন সেন্সরি অনুভূতি সংশ্লিষ্ট মোটর বা মাংসপেশির এবং অটোনমিক বিভিন্ন অঙ্গ, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস এবং পেটের নাড়ির কার্যকারিতা। তো এর উপসর্গ রয়েছে পা বা হাতে ঝিনঝিন করা, মনে হতে পারে কেউ সুই ফুটাচ্ছে, অবশ বা ভারী বোধ, গরম ঠান্ডার অনুভূতি কমে যাওয়া, জ্বালা যন্ত্রণা করা, পায়ে এক ধরনের অস্থিরতা বোধ, স্পর্শ অনুভূতি মারাত্মক বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, এবং ভারসাম্যহীনতা, ত্বক শুকিয়ে যাওয়া বা পরবর্তীকালে ফেটে যাওয়া। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে ডায়াবেটিক জনিত চোখের জটিলতা। তো চোখের সবচেয়ে ভেতরের স্তর হচ্ছে রেটিনাই। তো রেটিনার নানা ধরনের সমস্যা হলে যে ধরনের উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে চোখে ঝাপসা দেখা, একই জিনিস দুটো দেখা, নানা ধরনের স্পট ভেসে আসা, সামনে অনেক
ডট দেখা যেতে পারে, চোখে পর্দার মতো আস্তরণ হওয়া, চোখ লাল হয়ে যাওয়া বা চোখ চুলকানো, চোখে ব্যথা করা বা চোখে দেখতে না পারা। এছাড়াও চোখে ছানি পড়ার প্রবণতা ডায়াবেটিস রোগীদের অন্যান্য সুস্থ রোগীর থেকে আরও বেশি হয়ে থাকে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিসের কারণে কিডনির জটিলতা। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক ব্যক্তির কিডনির কার্যক্ষমতা, কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। ক্ষতিগ্রস্ত কিডনি শরীরের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান অ্যালবুমিন আর ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে প্রস্রাব দিয়ে অ্যালবুমিন বের হতে থাকে এবং শরীরের বর্জ্য ঠিকমতো বের হতে পারে না এবং একটা পর্যায়ে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে যায়। সেক্ষেত্রে ডায়ালাইসিসের প্রয়োজন বা কিডনি প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির উপসর্গগুলো হচ্ছে হাত পা এবং মুখে পানি জমে ফুলে ওঠা, বমি বমি ভাব, বমি হওয়া, ক্ষুধা কমে যাওয়া, রক্তশূন্যতা হওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, দুর্বল লাগা, ক্লান্তি বোধ করা, বারবার কোনো কারণ ছাড়াই হাইপোগ্লাইসেমিয়া হওয়া এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে রয়েছে হৃৎপিণ্ডের রক্তনালী, করোনারি আর্টারি। করোনারি আর্টারিতে সমস্যা হলে হার্ট অ্যাটাক হয়, যেটা বুক ব্যথা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর। মস্তিষ্কের রক্তনালী সেরেব্রোভাস্কুলার ডিজিজ, স্ট্রোক বা পক্ষাঘাত হতে পারে। পায়ের রক্তনালী পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়, যেটা পায়ের ক্ষত শুকায় না বা পচন ধরে। তো করোনারি আর্টারি ডিজিজ যাদের ডায়াবেটিস নাই তাদের তুলনায় ডায়াবেটিক রোগীদের হার্ট অ্যাটাক করে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। সেরেব্রোভাস্কুলার ডিজিজ বা এখানে স্ট্রোক হতে পারে। স্ট্রোক রক্ত চলাচল বন্ধ হতে পারে বা রক্তনালী ছিঁড়ে যেতে পারে। আবার ক্ষণস্থায়ী রক্ত স্বল্পতাজনিত স্ট্রোক হতে পারে, যাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, যেটা 24 ঘন্টার মধ্যে আবার ঠিক হয়ে যায়। এবং কিছু লক্ষণ যেমন দৃষ্টিশক্তি পরিবর্তন, কথা বলার পরিবর্তন, অনুভূতির পরিবর্তন, মাংসপেশি দুর্বলতা, ভারসাম্য পরিবর্তন এবং অনেক সময় জ্ঞান হারাতে পারে। আর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে রয়েছে পায়ের মাংসপেশিতে ব্যথা, যা হাঁটলে এবং ব্যায়াম করলে বাড়ে এবং বিশ্রাম নিলে কমে যায়। পায়ের ক্ষত যা সহজে শুকায় না এবং গ্যাংগ্রিন হয়ে যাওয়া। ডায়াবেটিস হয়েছে কিনা সেটা ধরার জন্য ওজিটিটি বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট হচ্ছে খুবই কম খরচে ভালো একটি পরীক্ষা, যেখানে এই পরীক্ষাটা করতে হলে 3 দিন স্বাভাবিক শর্করা খাওয়ার পর পূর্ণ বিশ্রাম নিয়ে সকালবেলা খালি পেটে আসতে হবে এবং খালি পেটে রক্ত প্রস্রাব দিতে হবে এবং আপনাকে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 5 মিনিট সময়ের ভেতর খেতে হবে এবং 2 ঘন্টা পরে আবারও রক্ত দিতে হবে এবং প্রস্রাব দিতে হবে। এবং এই চার্টে দেওয়া হয়েছে যে সেই চার্টে কত থাকলে রেজাল্ট কেমন আসলে কেমন কী হতে পারে। যেমন খালি পেটে যদি স্বাভাবিক ব্যক্তির 6.1 কম থাকবে এবং 2 ঘন্টা পরে 7.8 কম থাকবে। এবং ইম্পেয়ার্ড ফাস্টিং মানে শুধুমাত্র খালি পেটে যদি বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে 7 কম থাকবে, তবে 6.1 বেশি হবে। আর ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স সেক্ষেত্রে 11.1 কম থাকবে, তবে 7.8 বেশি থাকবে। আর ডায়াবেটিস হলে খালি পেটে 7 বা 7 বেশি হবে এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 11.1 এটা বা এর বেশি হতে পারে। এটা হলে সে হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। এছাড়াও নিজে রক্তের গ্লুকোজ পরীক্ষা করতে পারেন সকালে নাস্তা খাওয়ার আগে, নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর, মাঝে মাঝে রাতে খাওয়ার আগে ও ঘুমানোর আগে। ডায়াবেটিস জনিত জটিলতা প্রতিরোধ করার জন্য রক্তে চিনির পাশাপাশি রক্তের চর্বি, ওজন ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
রক্তে শর্করা অভুক্ত অবস্থায় 7-এর নিচে, 2 ঘন্টা পর 10-এর নিচে এবং HbA1c 7%-এর নিচে এবং রক্তে চর্বির মধ্যে TG 150 এবং HDL পুরুষের ক্ষেত্রে 40, মহিলাদের ক্ষেত্রে 50 এর উপরে এবং LDL 100-এর নিচে এবং রক্তে কোলেস্টেরল পরিমাণ 200-এর নিচে রাখতে হবে। BMI 23 kg/m² নিচে এবং রক্তচাপ 130/90। ডায়াবেটিস চিকিৎসার মূল উপাদান: শিক্ষা, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, ব্যায়াম, ডায়াবেটিসের ঔষধ নিয়মিত খাওয়া এবং ডায়াবেটিক সেন্টারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত মনিটরিং করা। ডায়াবেটিক সম্পর্কে শিক্ষা হচ্ছে এটা একটা আজীবনের রোগ। এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব। এটা নিকট আত্মীয়দের ভেতর থাকলে তার ঝুঁকি বেশি এবং ডায়াবেটিস সম্পর্কে রোগীকে যেমন জানা উচিত এবং রোগীর নিকট আত্মীয়দেরও অবশ্যই জানা উচিত। ডায়াবেটিস রোগীদের শারীরিক পরিশ্রম এখানে কমিয়ে ফেলতে হবে অলসতা, মাংসপেশি বর্ধক মাসেল স্ট্রেচিং ব্যায়াম করতে হয় সপ্তাহে 2 থেকে 3 দিন এবং অবসরে কিছু গাছ লাগানো বা হাতে কিছু কাজ করতে হবে। বিনোদনমূলক সপ্তাহে 2-3 দিন যে ধরনের খেলা এবং কিছু অ্যারোবিক ব্যায়াম, সাইকেল চালানো, হাঁটা, সাঁতার কাটা, ট্রেডমিল এবং প্রতিদিন আপনি স্বাভাবিক কাজগুলো করবেন। এবং ডায়াবেটিস রোগীদের হাঁটার নিয়ম: প্রথমে আস্তে আস্তে 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে, তারপর হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করে নিতে হবে 5 থেকে 10 মিনিট, তারপর ধীরে ধীরে গতি বাড়াতে হবে, 30 মিনিট দ্রুত হাঁটতে হবে, তারপর আস্তে আস্তে আবার গতি কমিয়ে আনতে হবে। এ সময় শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে, হালকা গরম অনুভব হবে, অল্প অল্প ঘাম দেখা যাবে, কিন্তু কথা বলতে কোনো অসুবিধা হবে না। এভাবে প্রতিদিন 30 মিনিট করে হাঁটতে হবে। এবং এখানে ব্যায়াম করার উপকারিতা সম্পর্কে দেখানো হয়েছে। রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ হয়, ওজন এবং মেদ বডি নিয়ন্ত্রণ হয়, রক্তচাপ নিয়ন্ত্রণ হয়, হার্ট এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ে, মাংসপেশি, হাড় এগুলো সবল হয়, মানসিক প্রশান্তি আসে। ডায়াবেটিসের ওষুধ মূলত 2 রকম, একটা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ এবং ইনসুলিন নেওয়া। আর মুখে খাওয়ার ওষুধের মধ্যে রয়েছে ইনসুলিন অগ্নাশয় থেকে যেন বের হয় সেই ধরনের ওষুধ, যেমন গ্লিকেলাজাইড, গ্লিমেপ্রাইড। আর ইনসুলিনের যেন কাজ করার ক্ষমতা বাড়ে সেই ধরনের ওষুধ হচ্ছে মেটফর্মিন, পায়োগ্লিটাজোন। আর পেটের নাড়ির মধ্যে গ্লুকোজ যেন শোষণ না হয়, গ্লুকোজ যেন হজম না হয়, তার জন্য অ্যাকারবোজ বা ভোগলিবোজ। এবং পেটের নাড়ির বা অন্ত্রের হরমোনের মাধ্যমে কিছু ওষুধ আছে, যেমন ভিল্টাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন। এবং প্রস্রাব দিয়ে যেন গ্লুকোজ বের হয়ে যায় এমন ওষুধ রয়েছে ইম্পাগ্লিফ্লোজিন এবং কানাগ্লিফ্লোজিন বা ডাপাগ্লিফ্লোজিন। এছাড়া কিছু ইনসুলিন রয়েছে। ইনসুলিনের প্রকারভেদের মধ্যে রয়েছে দ্রুত কার্যকরী, স্বল্পমেয়াদী ইনসুলিন, মধ্যমেয়াদী ইনসুলিন। এক্ষেত্রে কিছু কিছু ইনসুলিন 3 বেলা, 2 বেলা বা 24 ঘন্টা একবার ব্যবহার করা ইনসুলিন রয়েছে, বা সপ্তাহে 1 দিন ব্যবহারেরও ইনসুলিন রয়েছে। এবং কিছু মিক্সড জাতীয় যে মিক্সড ইনসুলিন রয়েছে, এটা খুব কমনলি ব্যবহার হয়। 25-75, 30/70 বা 50-50 এই ধরনের ইনসুলিন, মিশ্র জাতীয় ইনসুলিন ব্যবহার হয়। এবং ইনসুলিন ইনজেকশন দেওয়ার নিয়ম এই বইয়ে সুন্দর ছবি আকারে দেওয়া আছে। বিভিন্ন রকম ইনসুলিন এখানে দেখানো হয়েছে এবং সেই সাথে কোনোটা 100 ইউনিটের রয়েছে, কোনোটা 40 ইউনিটের রয়েছে। তো অবশ্যই ভাইল এবং সিরিঞ্জে দেখে নিতে হবে যে ইউনিটটা ঠিক রয়েছে কিনা। তারপর এটা মুখ খুলতে হবে, মুখে
স্পিড দিয়ে মুছে নিতে হবে, সিরিঞ্জে সঠিক পরিমাণ তুলতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে একটু হাতের মধ্যে রেখে দিতে হবে, তারপর সোজা করে ঢুকিয়ে বাতাস ঢুকিয়ে পরে উল্টা করে দিতে হবে, উল্টা করে টেনে নিয়ে তারপর আপনার যে জায়গাটা দিবেন সেখানে সোজাভাবে দিতে হবে। ইনসুলিন সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ইনসুলিন সঠিক জায়গায় সংরক্ষণ না করলে তার কার্যক্ষমতা কমে যেতে পারে। এই জন্য ফ্রিজে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ফ্রিজ না থাকলে মাটির হাঁড়িতে পানি রেখে তার ভেতর ভিজিয়ে রাখা যেতে পারে। এছাড়া কিছু খাদ্যের ক্যালোরি চার্ট দেওয়া আছে, কিছু ছবি সহ শর্করা খাবারের তালিকা, রুটি, ব্রেড, তন্দুর রুটি কী পরিমাণ খাওয়া যেতে পারে সেই ধরনের তালিকা দেওয়া রয়েছে। প্রোটিন জাতীয় খাবারের ছবি দেওয়া আছে। দুধ জাতীয় খাবার, ডাল জাতীয় খাদ্য, ফ্যাট বা তৈল জাতীয় শাকসবজি, সব ধরনের শাক খাওয়া যাবে, সব ধরনের সবজিগুলো খাওয়া যাবে। আর দৈনিক যে কোনো একটি সবজি এখান থেকে খাওয়া যাবে। তবে আলু আসলে ভাতের থেকে বেশি খারাপ, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। মিষ্টি কুমড়া এগুলো পরিমিত, এই সবজিগুলো পরিমিত আকারে খেতে হবে, যেগুলো আপনার প্রত্যেক ডায়াবেটিক বইয়ে আপনি পাবেন। এই ফলগুলো খেতে কোনো বাধা নেই, এগুলোতে ডায়াবেটিস বাড়ে না। জামরুল, কচি ডাবের পানি, এগুলো খেলে আপনার ডায়াবেটিস বাড়ে না। কাঁচা পেয়ারা, আমলকি, আর যেগুলো মিষ্টি ফল রয়েছে সেগুলো খেলে ডায়াবেটিস বাড়ে, এগুলো পরিমিত আকারে খেতে হবে। আর এই ধরনের পানীয় একেবারেই সম্পূর্ণ নিষিদ্ধ। তো এখানে মোটামুটি একটা ডায়াবেটিসের রোগীরা কোন সময় কোন ধরনের কয় বেলা খাবার খাবেন তার একটা সময় দেখানো হয়েছে। সকালবেলা 8টা থেকে 8:30টার মধ্যে সকালের খাওয়া খেতে হবে, সেখানে রুটি, ডিম, সবজি থাকবে। 11টার সময় নাস্তা খেতে হবে, মুড়ি বা বিস্কুট। দুপুর 2টা থেকে 2:30টার মাঝে ভাত, মাছ, ডাল, সবজি খেতে হবে। বিকাল 5:30টার সময় আবার মুড়ি বা বিস্কুট দিয়ে নাস্তা করা যেতে পারে। রাত 8:30 থেকে 9টার মধ্যে আবার রুটি, মাছ অথবা মাংস, ডাল, সবজি দিয়ে খাবার খাবেন, এবং রাতে ঘুমানোর আগে আবার নাস্তা করা যেতে পারে। এবং ডায়াবেটিস রুগীরা রমজান মাসে রোজা রাখতে চাইলে অবশ্যই তাদেরকে কমপক্ষে 2 মাস আগে থেকে ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রেখে তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে হবে। তা না হলে অনিয়ন্ত্রিত অবস্থায় রোজা রাখা খুবই বিপজ্জনক, এবং রোজা রাখা অবস্থায় ইনসুলিনের পরিমাণ এবং ওষুধের পরিমাণ কমিয়ে আনতে হয়। সকালের ঔষধ ইফতারের সময় খেতে হয়, এবং রাতের ঔষধ নিতে হবে সেহরির সময়। আর রোজা কখন ভাঙতে হবে? যদি 3.9 বা 4-এর নিচে আসলে, এবং রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি কমেও গেলে বা যদি বেশি বেড়ে যায়, 16 হয়, সেক্ষেত্রে রোজাটা ভেঙে ফেলতে হবে। এবং ডায়াবেটিস রোগীর পায়ের যত্নের ক্ষেত্রে যে কাজটা করা যাবে না, নরম এবং পরতে আরাম লাগে এমন জুতা পরতে হবে। খালি পায়ে হাঁটা যাবে না, সঠিক মাপের জুতা পরতে হবে। পায়ে অত্যাধিক গরম পানি ঢালা যাবে না, পায়ের কড়া নিজে নিজে কাটা যাবে না, মোজা না পরে খালি পায়ে জুতা পরা যাবে না, ময়লা বা ভেজা মোজা পরা যাবে না। পায়ের 2 আঙুলের মাঝের জায়গাটা যেন ভেজা না থাকে, তাহলে ছত্রাক জন্মে সেখানে ইনফেকশন হতে পারে। ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। প্রতিদিন ভালোভাবে পা ধুয়ে শুকিয়ে মুছে নিতে হবে, এবং মাঝে মাঝে পা পরীক্ষা করতে হবে, পায়ের নিচে আয়না দিয়ে পরীক্ষা করতে হবে। দাঁত ও মাড়ির যত্নে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে, এবং পান, সুপারি, জর্দা এগুলো খাওয়া যাবে না। ডায়াবেটিসের যক্ষ্মা, যেহেতু ডায়াবেটিস রোগ থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, 100 জনের 10 জন রোগীর যক্ষ্মা হতে পারে।
সেক্ষেত্রে নিয়মিত ডায়াবেটিসের ঔষধের পাশাপাশি যক্ষ্মার চিকিৎসা নিলে আশা করি দ্রুত সুস্থ হওয়া সম্ভব। গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম হলে সেখানে ভয় না পেয়ে আসলে ইনসুলিন নেওয়ার পাশাপাশি নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করা এবং খাদ্যাভ্যাস নিয়মিত পরিবর্তন আনা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো আপে থাকা। জিডিএম বা ডায়াবেটিস আক্রান্ত মায়ের কিছু জটিলতা এবং বাচ্চার কিছু জটিলতা আসতে পারে। মায়ের জটিলতার ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, অ্যাবর্শন বা পেটের বাচ্চার মৃত্যু হতে পারে, প্রি এক্লাম্পসিয়া বা খিঁচুনি হতে পারে, জরায়ুতে পানি অস্বাভাবিক বেড়ে যেতে পারে। এবং শিশুর জটিলতার ক্ষেত্রে রয়েছে গর্ভের শিশুর জন্মগত ত্রুটি, যেমন হৃদরোগ থাকতে পারে, বাচ্চার ওজন খুব বেশি বা কম হতে পারে, অপরিণত শিশু হতে পারে। করণীয়: পরিমাণ মতো খাবার খাওয়া, হালকা ব্যায়াম করা, গর্ভধারণের আগে এবং গর্ভকালীন অতিরিক্ত ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করা ও নিয়মিত রক্তচাপ এবং রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করা, প্রয়োজনে নিয়ম অনুযায়ী ইনসুলিন গ্রহণ করা, প্রসবের 6 সপ্তাহ পর আবার রক্তের গ্লুকোজ পরীক্ষা করে ডায়াবেটিস আছে কি না নিশ্চিত হওয়া। গর্ভকালীন ডায়াবেটিস পরবর্তী টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে, তাই তাদেরকে নিয়মিত পরীক্ষা এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে।